হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাসরুম ইউটিউব চ্যানেল। আজকের ক্লাসে আমরা করবো আলোর অঙ্ক। আগের দিন তোমরা ক্লাসে গ্যাসের আচরণের অঙ্ক দেখে নিয়েছো, অনেকেই ভালো বলেছো। তো আজকের জন্য আমরা এনেছি আলোর অঙ্ক। আলোর যে 9-10টা অঙ্ক আমরা করাবো আজকে, তার বাইরে কিন্তু আলোর কোনো অঙ্ক আসবে না। ওকে, আলোর এই টাইপেরই অঙ্ক হয়, সব টাইপের অঙ্কই তোমাদের করিয়ে দেবো। মানে মাধ্যমিকের সিলেবাসে এই টাইপের অঙ্কগুলোই আসে। ওকে, এবার অনেকগুলো অঙ্ক ঘুরিয়ে আসতে পারে বা অন্যরকমভাবে কঠিনভাবে আসতে পারে, কিন্তু স্পেশাল যে অঙ্কগুলো এই টাইপের অঙ্কই আসে। তো ওই অঙ্কগুলোই আজকে আমরা করাচ্ছি। এর বাইরেও অঙ্ক আছে যেগুলো মাধ্যমিকের সিলেবাসে নেই কিন্তু স্কুলে আসতে পারে, সেরকমও কয়েকটা অঙ্ক আমি ট্রাই করবো করিয়ে দেওয়ার। ওকে, ফার্স্ট অফ অল তো আলোর অঙ্ক করার জন্য আমাদের কয়েকটা ফর্মুলা জানতে হবে। সেই ফর্মুলাগুলো কী কী? ওকে, ফর্মুলা আমাদের জানতেই হবে। ফর্মুলা ছাড়া কিন্তু আলোর অঙ্ক হবে না, মানে কোনো অঙ্কই হবে না। সেই ফর্মুলাগুলো হলো, তোমরা নিশ্চয়ই আলো চ্যাপ্টারটা ভালো করে পড়ে নিয়েছো। এখানে তোমরা একটা জিনিস দেখতে পেয়েছো, প্রতিসারাঙ্ক। প্রতিসারাঙ্ক বলে একটা জিনিস আছে, যেটা একটা ধ্রুবক। ওকে, যেটাকে একটা ধ্রুবক বলে। এই ধ্রুবকটাকে আমরা মিউ সাইন দিয়ে লিখি। মিউটা ঠিক এরকমভাবে লিখি। ওকে, এই মিউ মানে প্রতিসারাঙ্ক বের করার ফর্মুলা আছে। প্রতিসারাঙ্ক বের করতে গেলে আমাকে সাইন আই ভাগ সাইন আর করতে হবে। এবার এই সাইনের মানটা তোমরা হয়তো এখন জানো না। সাইনের মানটা ত্রিকোণমিতি চ্যাপ্টারে আছে তোমাদের, যেটা এখনও তোমাদের চালু হয়নি, থার্ড টার্মে আছে। ওকে, এই সাইন আই বা সাইন আর তোমাদের মানগুলোকে একটা মুখস্থ করে নিতে হবে। সাইন 45, সাইন 30 দুটোই মেনলি আসে। এই দুটোর মান কিন্তু তোমরা ভালো করে মনে রাখবে। সাইন 30 মান 1/2, সাইন 45-এর মান 1/√2। ওকে, এরকম মানগুলো মনে রাখবে। আমি তোমাদের অঙ্ক করাবো যখন বলে দেবো। এই একটা মান হয়ে গেল। এরপরে একটা ফর্মুলা হচ্ছে, সেটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে R=2F। তোমাদের বইয়ে একটা ছক আছে দেখবে, অবতল দর্পণ আর উত্তল লেন্সের ছক আছে। বস্তু কোথায় রাখলে বস্তু কোথায় তৈরি হবে। ধরো অবতল দর্পণ, ধরো বস্তুটা ফোকাস, এটা হচ্ছে এটা ফোকাস, আর এটা এটা সেন্টার অফ কার্ভেচার, এটা ফোকাস, আর এটা হচ্ছে মেরু। বস্তু যদি আমি ফোকাস আর মেরুর মাঝখানে রাখি, বস্তু পেছনে প্রতিবিম্ব তৈরি করবে। এবার এটা হচ্ছে বিবর্ধিত প্রতিবিম্ব। এবার কোথায় বসালে কোথায় প্রতিবিম্ব তৈরি করবে, এগুলো কিন্তু আমাদের ছক থেকে মুখস্থ রাখতে হবে। নাহলে তোমরা ছবি এঁকেও বের করে দিতে পারো। ছবি আঁকলে ছবি এঁকেও বের করা যায়। ওকে, এটা তোমাদের একটু মনে রাখতে হবে, আর কিছু না। এগুলো তোমাদের এক্সামেও কিন্তু আসে, তোমাদের বলে দেবে বস্তু এখানে আছে আর প্রতিবিম্ব কোথায় তৈরি হবে, এরকম কিন্তু কোয়েশ্চেন আসে। এবার আরেকটা ফর্মুলা হচ্ছে, এটা আর মানে এখানে বোঝাচ্ছে বক্রতা ব্যাসার্ধ। আর মানে কি, বক্রতা ব্যাসার্ধ। ওকে, আর এফ মানে হচ্ছে ফোকাস দূরত্ব, ফোকাস। ওকে, এফ মানে ফোকাস, আর 2F মানে তুমি বুঝতে পারছো বক্রতা ব্যাসার্ধ যেটা, সেটা হচ্ছে ফোকাস দূরত্বের ডবল। এটা মাথায় রেখো। মানে আমি একটা তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। এটা যদি একটা দর্পণ হয়, এটা যদি সেন্টার অফ কার্ভেচার হয়, এটা ফোকাস হয়, এর ফোকাসের লেন্থটা বক্রতা ব্যাসার্ধের অর্ধেক হবে। এটা মাথায় রাখবে। ওকে, এরপর একটা ফর্মুলা হচ্ছে আমাদের মনে রাখতে হবে, আরও 3-4টে ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। সেগুলো হচ্ছে, আমি লিখে দিচ্ছি তোমাদের। সেটা মিউ। মিউ এর মান আরেকভাবে বের করা যায়, C/V করে। এবার এখানে সি এর মানটা কি? সি বলতে বোঝায় আলোর বেগ। এবার তোমরা আমাদের জিজ্ঞেস করবে আলোর বেগ কত, অনেকেই জানো, সেটা হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। ওকে, মিটার পার সেকেন্ড, সেন্টিমিটার নয় কিন্তু। সেন্টিমিটার করলে এখানে 10 বসিয়ে দেবে 8-এর জায়গায়। ভি হচ্ছে যে মাধ্যমে আলোটা যাচ্ছে, বায়ু মাধ্যম হতে পারে, বায়ু মাধ্যমেই বেগ হচ্ছে এটা। ওকে, এটা মাথায় রেখো, বায়ু মাধ্যমে বেগ জিজ্ঞেস করলে অলওয়েজ কিন্তু এটা লিখবে, বায়ু মাধ্যমে বেগ এটা। ওকে, এবার ভি এর মানটা হচ্ছে, ধরো কাঠের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, কাঠের মধ্যে আলো যায় না, ওকে, তরলের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, বা অন্য একটা মাধ্যমে, কোনো একটা গ্লিসারিনের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, সাবান জলের মধ্যে দিয়ে আলো যাচ্ছে। এই যে মাধ্যমের মধ্যে দিয়ে আলো যাচ্ছে, সেই মাধ্যমের বেগটাকে বলা হচ্ছে, আমরা বলি ভি, মাধ্যমে আলোর বেগ। ওকে, প্রথম প্রথম বুঝতে তোমাদের অনেক অসুবিধা হবে, বুঝতে পারছি, কিন্তু করতে করতে পুরো ইজি হয়ে যাবে। আলোর অঙ্ক অনেক সহজ। মাধ্যমে আলোর বেগটা, এটা হচ্ছে শূন্য মাধ্যমে। ওকে, শূন্য মাধ্যম আর বায়ু মাধ্যম আলাদা, কিন্তু ক্লাস 10 জন্য দুটোই একই। বায়ু মাধ্যম যা, শূন্য মাধ্যমে তাই।
শূন্য মাধ্যমে আলোর বেগকে আমরা যদি কোনো মাধ্যমে আলোর বেগ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাবো, প্রতিসরাঙ্ক পাবো। ওকে, এবার প্রতিসরাঙ্ক আরেকভাবেও পাওয়া যায়, সেটা হচ্ছে প্রতিসরাঙ্ক বের করেই মেন ফর্মুলাগুলো এগুলো, v1/v2। এবার v2টা কি আমি তোমাদের বলে দিলাম। v মানে কি, v মানে হচ্ছে কোনো মাধ্যমে আলোর বেগ। ধরো আলো একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, ধরো এটা হচ্ছে এয়ার মাধ্যম, এটা হচ্ছে ওয়াটার মাধ্যম। এবার আলো একটা পড়লো, এখানে পড়ে জলের মধ্যে দিয়ে ঢুকে গেল। এটা হচ্ছে 1 নম্বর মাধ্যম, এটা 2 নম্বর মাধ্যম। তাহলে আমি 1 নম্বর মাধ্যমে লাইটের যে স্পিড, 1 নম্বর মাধ্যমে স্পিডটা দিয়ে দ্বিতীয় মাধ্যমের স্পিডকে যদি ভাগ করি তাহলে আমরা কি প্রতিসরাঙ্ক পেয়ে যাব। ওকে, এটা হচ্ছে একটা ফর্মুলা। আরেকটা ফর্মুলা হচ্ছে, এখানেই দেখতে পাচ্ছ এখানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, ভালো করে বুঝবে, এখানে একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে যাচ্ছে, এই মাধ্যম থেকে এই মাধ্যমে আসছে। তাহলে দুটো মাধ্যমের রিলেশন আছে কিছু, এই রিলেশন থেকেও আমরা কিন্তু প্রতিসরাঙ্কের মাধ্যমে দেখাতে পারি। কীভাবে, প্রতিসরাঙ্ক ইকুয়াল টু 1μ2, মানে 1μ2 বলতে বোঝায় এটা 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যম, 1 নম্বর মাধ্যম থেকে 2 নম্বর মাধ্যমে যাচ্ছে, তার মানে কী লিখবো, μ2/μ1। যদি 2 নম্বর মিউকে 1 নম্বর মিউ দিয়ে ভাগ করি তাহলে আমরা দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ক পেয়ে যাব। ওকে, এর সাপেক্ষে মানে এক মাধ্যমের সাপেক্ষে দ্বিতীয় মাধ্যমের প্রতিসরাঙ্ককে আমরা μ2/μ1 দিয়ে লিখি। এবার যেটা পরে আছে সেটাকে ওপরে লিখবে, যেটা আগে আছে সেটা নিচে লিখবে। ওকে, অন্যের জিনিসটাকে ওপরে রাখবে, নিজের জিনিসটাকে নিচে রাখবে। আর কিন্তু বেগের ক্ষেত্রে পুরো উল্টো, বেগের ক্ষেত্রে কী করবে, এখানে 1 2 দেওয়া হয়নি, বেগের ক্ষেত্রে নিজেরটাকে ওপরে রাখবে, অন্যেরটাকে নিচে রাখবে। ওকে, উল্টো। তোমরা এটা দেখতে দেখতে পড়তে পড়তে মনে থেকে যাবে। ওকে, এটা একটা ফর্মুলা। এবার আসে চ্যুতিকোণের ফর্মুলা। চ্যুতি ব্যাপারটা হচ্ছে, যেমন তোমরা পড়েছো যারা জানোই, কোনো আলো পড়ছে এখানে, তোর একটা এতে পড়লো আলোটা, সোজা না এখন সোজা বেরিয়ে যাওয়ার কথা, সোজা না বেরিয়ে বেঁকে বেরোলো। এবার যতটা বেঁকে বেরোলো সেটাকে আমরা বলি চ্যুতি। এটা অভিলম্ব, যেটা লাইনটা নিলাম অভিলম্ব বলে এটাকে। ওকে, আমি আরেকবার এঁকে দিচ্ছি, এটা অভিলম্ব বলে। যতটা বেঁকে পড়লো, এখানে যাওয়ার কথা ছিল, গেল এই লাইনটা দিয়ে, এই এতটা মাখলো, এটাকে আমরা বলি চ্যুতি। এটাকে ডেল্টা দিয়ে লেখা হয়। কী বলে ডেল্টাকে, চ্যুতি। ওকে, চ্যুতি বলে এটাকে, কতটা বিক্ষেপ কতটা হচ্ছে। ওকে, এবার এরও একটা ফর্মুলা আছে বের করার, এর অনেকগুলো ফর্মুলা আছে, প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিফলনের ক্ষেত্রে। আমি এটা দেখালাম প্রতিসরণের ক্ষেত্রে, এর ব্যাপারটা মাথায় রাখবে, এটা হচ্ছে প্রতিসরণ, এই ব্যাপারটা হচ্ছে প্রতিসরণ। প্রতিসরণ হচ্ছে দুই সমসত্ব মাধ্যমের মাধ্যমে আলোটা চলে যাচ্ছে, বিভেদ তলে আলোটা পড়ে এদিকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু প্রতিফলনে আলো বেরোতে পারে না, আলো বড় রিফ্লেক্ট হয়ে যায়। মানে যেমন আয়নায় আলো পড়লে রিফ্লেক্ট হয়ে আমাদের দিকেই চলে আসে। সেটা কীরকমভাবে হয়, একটা তল আছে, এই তলে একটা আলো পড়লো, আলোটা পড়ে আবার সোজা বেরিয়ে গেল, মানে নিচের দিকে ঢুকতে পারলো না, উপরের দিকে বেরিয়ে গেল, মানে কঠিন মাধ্যম, আলোর ভেতরে ঢুকতে পারলো না, এটাকে বলে প্রতিফলন। এবার এর চ্যুতি বের করার ফর্মুলা আলাদা, এটা হচ্ছে প্রতিফলন, লিখে দিচ্ছি একবার, প্রতিফলন। এর চ্যুতি বের করার ফর্মুলা আলাদা, এর চ্যুতি বের করার ফর্মুলা আলাদা, দুটো চ্যুতি বের করার ফর্মুলা আলাদা। তো আমাদের দুটোরই চ্যুতি বের করার ফর্মুলা মনে রাখতে হবে। প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি বের করার ফর্মুলা হচ্ছে, প্রতিসরণটাকে বলছি, আমি লিখে দিচ্ছি তোমাদের, আমি লাল দিয়ে লিখছি, প্রতিসরণের ফর্মুলা হচ্ছে I - R। এটা হচ্ছে যখন I বড় হবে, ধরো R বড়, তাহলে R - I ইকুয়াল টু ডেল্টা লিখে দিচ্ছি। ডেল্টাকে আমরা চ্যুতিকে আমরা ডেল্টা দিয়ে লিখি। এবার I - R, R - R কেন লিখলাম, সেটা একটা কোয়েশ্চেন। এবার একটা আলো পড়েছে, ধরো এটা হচ্ছে হালকা মাধ্যম, মানে বলতে পারি আমরা লঘু মাধ্যম। ওকে, বিজ্ঞানের ভাষায় যেটাকে বলে লঘু মাধ্যম, এটা ঘন মাধ্যম। ধরে নাও বায়ু থেকে একটা লঘু মাধ্যম সবসময় এয়ারকেই বোঝায়, ঘন মাধ্যম ধরে নাও ওয়াটার। ওকে, ওয়াটারকে আমি ডাব্লিউ দিয়ে লেখা হয় এখানে। সো একটা আলো আসছে, ভালো করে বুঝবে, একটা আলো তোমাদের ধরে নাও একটা এটা দেখাচ্ছে, একটা আলো এলো এরকমভাবে। এবার তোমার বুদ্ধি দিয়ে ভেবে বলো, লঘু মাধ্যমে আলোর স্পিড যা হবে ঘন মাধ্যমে কি তাই হবে? অবভিয়াসলি ঘন মাধ্যমে কমে যাবে স্পিডটা। এবার স্পিড কমে যাওয়ার ফলে একটা ধরো পাথর ছুঁড়েছি, আমি এখান থেকে একটা পাথর ছুঁড়েছি, পাথরটা যে স্পিডে আসছিল, যে ঘন মাধ্যমে যাবে স্পিডটা কমে যাবে। তো যেহেতু ঘন মাধ্যম, জলের মধ্যে দিয়ে তো পাথর ছুঁড়লে আর একটা বায়ুর মধ্যে দিয়ে পাথর ছুঁড়লে বায়ুর মধ্যে অবভিয়াসলি স্পিডটা বেশি হবে, জলের মধ্যে দিয়ে পাথরটার স্পিড কমে যাবে। সো স্পিডটা কমে যাওয়ার ফলে সোজা যাওয়ার কথা সেটা সোজা যাবে না, সেক্ষেত্রে বেঁকে যাবে, কারণ নিচে নেমে যাবে। তো ভেবে বলো তোমরা, জলের মধ্যে দিয়ে পাথরটা তো বেশি উপরে ছুটতে পারবে না, হালকা হলেও নিচে নেমে যাবে, তো বেগটা কমে যাবে, তাই জন্য নিচের দিকে নেমে যাচ্ছে। এবার এক্ষেত্রে কি আইটা বড়, আই হচ্ছে এটাকে অবিলম্বের সাথে কোণ,
কোনো সময় ভূমির সাথে কোণটা নেবে না, এই ভূমি যে কোণটা, এই কোণটা গণিতের ক্ষেত্রে নেওয়া হয়। এটা ফিজিক্সে কিন্তু ভূমির কোণটা নেবে না, অলওয়েজ নেবে এই কোণটা। এটা হচ্ছে এখানে আই। আর কোনটা, আরও হচ্ছে এটা। এবার এক্ষেত্রে দেখো আর যেটা হওয়ার কথা ছিল এতটা না হয়ে কমে গেল, কারণ এটা ঘন মাধ্যম, স্পিডটা কমে গেছে। ওকে, এক্ষেত্রে আই বড় আর ছোট। বিপ্রতীপ কোণ যদি করো তাহলে দেখতে পাবে এই পুরো আই এর মান আর এর মান সেম। প্রতিসরণের ক্ষেত্রে আই ইকুয়াল আর হয় যদি সেম মাধ্যম থাকে। মাধ্যম চেঞ্জ হয়েছে, ঘন মাধ্যমে গেছে, এই আরটা এখানে কি ছোট হয়ে গেছে, আরটা ছোট হয়ে গেছে। তাহলে আমরা জানি বড় থেকে ছোট বিয়োগ করি, তাই এক্ষেত্রে আই মাইনাস আর হয়। এবার যদি উল্টো ক্ষেত্রে হয়, আমি জল থেকে একটা পাথরকে বায়ুতে ছুড়লাম, এবার আমি উল্টো কাজ করছি। আমার কাছে জল আছে, একটা ওপরে জল আছে, নিচে এয়ার আছে। ওকে, এবার জল থেকে আমি একটা পাথর ছুড়লাম, ভালো করে পাথরটা দেখবে। এই পাথরটা আমি ছুড়লাম জল দিয়ে, জলের মধ্যে যে স্পিডে যাচ্ছিলো, ওটা অবিলম্ব টেনে নিই আগেই আমরা। জলের মধ্যে যে স্পিডে যাচ্ছিলো সেটা নিশ্চয়ই একটু বেড়ে যাবে। কেন বেড়ে যাবে কোয়েশ্চেন করবে আমাকে আবার তোমরা, কেন বেড়ে যাবে কেন? এই পথ দিয়ে যাওয়ার কথা ছিল, স্পিডটা হালকা হলো, বেড়ে গেল কেন? বায়ু হালকা হয় জলের মধ্যে। তোমরা কোনো সুইমিং করতে যাও, যদি তোমরা দেখবে জলের মধ্যে যদি কোনো পাথরকে ছুঁড়বে স্পিডটা কম থাকে, তারপর যেই বায়ুতে এসে যায় স্পিডটা হালকা বেড়ে যায়, তাই জন্য এটা একটু উপরে উঠে যাবে, বুঝলে? এক্ষেত্রে কি আই হচ্ছে এটা, আই এটা, ওকে এটা আই, এটা আই, এটা পুরোটা হচ্ছে আর। এবার কী হলো কেসটা, আরটা একটু সরি এইটা হচ্ছে আর, এবার আরটা একটু বেড়ে গেল। আরটা বেড়ে যাওয়ার ফলে এই আই এর যে মানটা, এই আর এর মানটা সেম, ভালো করে বুঝবে। এই আই এর মানটা, এই আই এর মান, আর এর মানটা সেম, আই ইকুয়াল আর হয় তোমাদের বললাম আমি। তাহলে এটা বিপ্রতীপ কোণ থেকে হালকা এক্সট্রা আর বেরোলো, এই আরটা একটু বেড়ে গেল, তাহলে এখানে আর বড় হয়ে যাচ্ছে, আর বড় আই, তাহলে আমরা এখান থেকে আর মাইনাস আই করবো। ওকে, বুঝতে পেরেছো? আমি জানি তোমরা বুঝে গেছো কি বলতে চাইছি আমি। তোমাদের এটা বলে কোশ্চেনে বলেই দেবে লঘু মাধ্যম থেকে যাচ্ছে না ঘন মাধ্যম থেকে। যদি বলে না দেয় তোমরা বলে দেবে বায়ু থেকে যাচ্ছে জলে, জল থেকে বায়ুতে। তখন তোমাদের বুঝে নিতে হবে কোনটা লঘু মাধ্যম, কোনটা ঘন মাধ্যম। এমনি তোমরা অঙ্ক করতে করতে বুঝে যাবে। কীভাবে বুঝবে বলে দিচ্ছি। যদি আই এর মানটা বড় থাকে তাহলে লঘু মাধ্যম, আই এর মান ছোটো থাকলে ঘন মাধ্যম। এটা তোমরা অঙ্ক করতে করতে বুঝে যাবে। এবার প্রিজমের ক্ষেত্রে চ্যুতি বের করতে হয়। প্রিজমের ক্ষেত্রে প্রিজম ব্যাপারটা হচ্ছে প্রিজমের মধ্যে যদি আলো চ্যুতি হয়, এটা ধরে নাও প্রিজম, এটাকে আমরা প্রতিসারক কোণ বলি এ। এই দুটো প্রতিসারক তল, এটা প্রতিসারক তল, এটা প্রতিসারক তল, এটা প্রতিসারক তল, তিনটে প্রতিসারক তল দিয়ে তৈরি একটা ত্রিভুজাকার পাতকে বলা হয় প্রিজম। এটা হচ্ছে এ মানে প্রতিসারক কোণ, প্রতিসরণ কোণ। এটা সমবাহু প্রিজমের ক্ষেত্রে এটা মান 60 হয়, আর 90 ডিগ্রি হলে 90 ডিগ্রি হবে, সেগুলো আলাদা ব্যাপার। আমাদের কিন্তু এখানে মেনলি সমবাহু ত্রিভুজ নিয়ে খেলা হবে। এর মধ্যে দিয়ে কী করে আলো যায়, এর মধ্যে দিয়ে আলো যেতে হলে আলোটা আসবে এদিক দিয়ে, আলোর তীর চিহ্ন দেবে, আলোটা মাঝখান দিয়ে সোজা পথে বেরোবে, আবার নিচের দিকে বেঁকে যাবে। এবার ধরে নাও বেঁকলো না, হালকা কম বেঁকলো বা হালকা বেশি বেঁকলো, এক্ষেত্রে যে চ্যুতিটা সৃষ্টি হয় তাকে বলে প্রিজমের চ্যুতি। চ্যুতি বের করতে গেলে এই পিছনে অবিলম্ব টানা হয় এরকমভাবে, এখানে একটা অবিলম্ব টানা একটা বিন্দুতে মিলিত হয়। এই কোণটাকে আমরা কিন্তু ডেল্টা দ্বারা লিখি। ওকে, চ্যুতি, এই কোণটাকে আমরা চ্যুতি বলি। মাঝখানে লাল আর হলুদের মাঝখানে কোণটাকে চ্যুতি বলি। এর চ্যুতি বার করার ফর্মুলা এত বুঝে লাভ নেই, বেশি বুঝতে হবে না, ডাইরেক্ট অঙ্ক করে দাও, অত ভেতর মাথায় ঢুকতে হবে না। ডেল্টা ইকুয়াল I1 প্লাস, এটা প্রমাণটাও আছে তোমাদের, প্রমাণটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের মাধ্যমিকের জন্য। এটা হচ্ছে চ্যুতিকোণের ফর্মুলা প্রিজমের। ওকে, I1 কি, I1 হচ্ছে এইটাকে I1 বলি আমরা, I1টাকে অন্য কালারে দেখাচ্ছি ব্লুতে, এটাকে আমরা ব্লুতে দেখালে বুঝতে পারবে না। ওকে, আমি সবুজে দেখাচ্ছি হালকা করে, সবুজে। এটাকে বলি আমরা I1। I2 কোনটা, তাহলে I2 হচ্ছে এখানে যে কোনটা দিয়ে বেরোবে, সেটাকে আমরা বলি I2। I1 প্লাস I2 মাইনাস এ কোনটা, এ হচ্ছে এখানে। তোমাদের প্রতিসারক কোণ যদি সমবাহু ত্রিভুজ বলে 60 ডিগ্রি হয়ে যাবে, নাহলে প্রতিসারক কোণ বলেই দেবে। এবার ফর্মুলা দিয়ে খেলা তোমরা জেনে গেছো, হয়তো চ্যুতি বের বলে দেবে, তোমাদের I1 বলে দেবে, I2 বলে দেবে, এ বের করতে হবে, বা এ বলে দেবে, I2 বলে দেবে, I1 বলে দেবে, চ্যুতি বের করতে হবে, চ্যুতি বলে দেবে, I1 বলে দেবে, এ বলে দেবে, I2 বের করতে হবে, যে কোনো তিনটে বলে দেবে, একটা বের করতে হবে, এরকম দিতে পারে কিন্তু। আবার অনেক সময় লম্ব আপাতনের ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 হয়, এটা কথা মাথায় রেখে দিও। প্রতিসরণের ক্ষেত্রে
প্রতিসরণের ক্ষেত্রে I1 ইকুয়াল টু I2 হয়। মানে লম্বভাবে আপতন করলে কোনো একটা তলের ওপর, তল আছে, কোনো আলোক রশ্মি এই অভিলম্ব লম্বালম্বি আলো পড়েছে, কোনো চ্যুতি ছাড়াই সবাই সোজা বেরিয়ে যাবে, এক্ষেত্রে কোনো কিন্তু চ্যুতি হয় না। ওকে, এটাকে বলে লম্ব আপতন। পুরো ডিটেলসে ফর্মুলাগুলো তোমাদের বোঝালাম, আশা করি কোনো অসুবিধা নেই তোমাদের আলোর ফর্মুলা নিয়ে। এবার একটা লাস্ট ফর্মুলা বেঁচে আছে, লাস্ট নয় আরও দুটো ফর্মুলা আছে, কিন্তু তোমাদের আমি এই লাস্ট ফর্মুলা এটাই বলবো। সেই লাস্ট ফর্মুলাটা হচ্ছে তোমাদের এই পেজেই দেখাচ্ছি। ফর্মুলাটা হচ্ছে তোমাদের, সেটা হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধন তোমরা হয়তো পড়েছো এখনও। রৈখিক বিবর্ধন হচ্ছে অনুপাত। রৈখিক বিবর্ধনে কোনো একক হয় না, এটাকে এম দিয়ে লেখা হয়। এটার মানে কি? প্রতিবিম্বের দূরত্ব বাই বস্তু দূরত্ব। লিখে নিতে থাকো তোমরা, প্রতিবিম্ব দূরত্ব। প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে লিখি, বস্তু দূরত্ব, বস্তু দূরত্ব এটাকে আমরা ইউ দিয়ে লিখি, এটা ইকুয়াল এম। এবার এম এর আরেকটা মানে আছে, ওকে, প্রতিবিম্বের উচ্চতা। উচ্চতাকে আমরা এইচ আই দিয়ে লিখতে পারি। হাইট অফ অবজেক্ট, হাইট অফ ইমেজ, প্রতিবিম্বের, এই বাবা আমি কিছু লিখছি, ভুল বস্তুর উচ্চতা হবে এখানে। বস্তুর উচ্চতা কি? হাইট অফ অবজেক্ট, এইচ ও দিয়ে লেখা হয়। হাইট অফ ইমেজ, হাইট অফ অবজেক্ট, এটার মানে এম। ওকে, এই দুই ক্ষেত্রে কিন্তু এম এর মানটা সমান হবে। যদি একটা বস্তুর ক্ষেত্রে বলি, একটা বস্তু আমি আয়নার সামনে রাখলাম, তার যে উচ্চতা আর দূরত্বের অনুপাত আর দূরত্বের অনুপাত দুটো কিন্তু একই হবে। এম দুটো ক্ষেত্রেই কিন্তু একই। ওকে, একটা বস্তুর ক্ষেত্রে। এরপর একটা ফর্মুলা আছে যেটা তোমাদের খুব বেশি কাজে লাগবে না, সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য বের করার ফর্মুলা, যেটাকে আমরা মিউ দিয়ে লিখতে পারি। মিউ এর ফর্মুলা একটা ল্যামডা দিয়ে লিখি, ল্যামডা এ বাই ল্যামডা বি। এ মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য, বি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ভাগ করলে আমরা প্রতিসরাঙ্ক পেয়ে যাই। ওকে ওকে, বুঝতে পেরেছো তোমরা আশা করি। এরপর আরেকটা ফর্মুলা আছে, সেটা হচ্ছে তোমাদের দেখার আমার ফর্মুলা, আর কোনো ফর্মুলা নেই। এবার একটা ফর্মুলা আছে, সেটা তোমাদের কোনো কাজে লাগবে না। ওকে, সেটা হচ্ছে মিউ গভীরতার অঙ্ক একটা আসে, প্রকৃত গভীরতা, এটাও কিন্তু ওই আপাত গভীরতা। এটা তোমাদের জাস্ট মনে রেখো। ধরো তোমাদের বালতি দিয়ে দিয়েছে, বালতির মধ্যে জল আছে, জলটা দেখে মনে হচ্ছে এত উচ্চতা, আর জলটা দেখে এতটা উচ্চতা মনে হচ্ছে। আমি তোমাদের ছবি এঁকে দেখাচ্ছি। ধরো একটা বালতি আছে, জল আছে, ওপর দিয়ে জলটা দেখছি তখন মনে হচ্ছে একটু উঁচুতে আছে, কিন্তু আসলে আছে এতটা। লেভেলটা দেখো, আসলে হচ্ছে হলুদ লাইন পর্যন্ত আসলটা আছে, দেখে মনে হচ্ছে লাল লাইন পর্যন্ত আছে। এই দুটো অনুপাতকে আমরা কি বলতে পারি? মিউ। ওকে, এটা কোনো বেকার ফর্মুলা, একটা অঙ্ক আসে না এখান দিয়ে, এটা জাস্ট তোমরা মনে রেখো। এবার আমরা অঙ্কে ঢুকবো। কতগুলো ফর্মুলা লিখলাম আগে দেখে নাও, অনেকগুলো ফর্মুলা তোমাদের বলেছি। ওকে, দেখে নাও, প্রতিসরণ সব বলে দিয়েছি তোমাদের ফর্মুলা, এর বাইরে কোনো ফর্মুলা নেই, তো টেনশন করো না, যা অঙ্ক হবে এই অঙ্ক ফর্মুলা দিয়েই হবে। ফার্স্ট অঙ্কে আমরা চলে আসছি। ফার্স্ট অঙ্ক হচ্ছে আমাদের, ওকে ফার্স্ট অঙ্ক কোথায় গেল, এটাই মানে ফার্স্ট অঙ্ক। ওকে, একটি উত্তল লেন্স থেকে, ভালো করে পড়বে অঙ্কটা, একটি উত্তল লেন্স আছে আমার কাছে, উত্তল লেন্স থেকে 20 সেমি দূরত্বে একটি বস্তু রাখার ফলে উৎপন্ন প্রতিবিম্ব লেন্সে কোনো দিকেই পাওয়া গেল না, ওই লেন্সের ফোকাস দূরত্ব কত? এটা করার জন্য তোমাকে মনে রাখতে হবে ওই চারটা বললাম না তোমাদের, বস্তু কোথায় রাখলে বস্তু অবস্থান কোথায় হবে, এই টাইপের অঙ্ক কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখতে পারো, প্রচুর আসে এটা 2 মার্কের কোয়েশ্চেনে। ওকে, তোমাদের বলা হয়নি আলো থেকে এমসিকিউ নয়, লং অ্যান্সার, লং অ্যান্সার টাইপ কোয়েশ্চেন দুটো আসবে, 3 × 6 মার্কের কোয়েশ্চেন আসবে, দুখানা 3 নম্বরের কোয়েশ্চেন আসবে। সো এর মধ্যে একটা স্পেশালি ম্যাথ থাকে, ওর অপশানে থিওরি থাকে, আর একটা প্রুফ থাকে, যা দেখা গেছে এরকমই হয় প্রত্যেকবার। প্রুফ থাকে মানে এই আর ইকুয়াল টু এফ প্রুফ করতে হবে, বা I1 প্লাস I2 মাইনাস এ ডেল্টা, এটা প্রুফ করতে হবে, প্রিজমের প্রুফ থাকে, বা প্রুফে যে কোনো অন্য কোয়েশ্চেনও থাকতে পারে, কিন্তু একটা ম্যাথ থাকে। সো ম্যাথটা তোমাদের কিন্তু এখানে ইম্পর্টেন্ট। ওকে, এবার এটা কী করে করবো? আমি বলেছি উত্তল লেন্স, একে নিয়ে একটা উত্তল লেন্স। ওকে, উত্তল লেন্স এরকম হয়, আমি হাত দিয়ে আঁকলাম বলে এরকম লাগছে।
ওকে, বলেছি 20 সেমি দূরের থেকে বস্তু রাখা হলো। ওকে, 20 সেমি লিখে দিচ্ছি এখানে, এটা 20 সেমি। এখানে একটা বস্তু রাখলাম আমি, বস্তু এইখান দিয়ে একটা আলোক রশ্মি এসছে, নিশ্চয়ই আলোক রশ্মি এসে প্রতিবিম্ব তৈরি করবে। প্রতিবিম্বটা কোনো দিকেই পাওয়া গেল না, তাহলে কোথায় রেখেছিলাম? এবার মজার ব্যাপার হচ্ছে, বস্তু যদি ফোকাসে রাখি, ধরেন এটা ফোকাস, এটা ফোকাস, এর পেছনে আরেকটু আছে, এটা হচ্ছে সি, এটা বক্রতা কেন্দ্র, এটা ফোকাস। কোনো লেন্সের যদি আমরা ফোকাসে কোনো জিনিস রাখি, তাহলে প্রতিবিম্ব অসীমে তৈরি হয়। কীভাবে ব্যাপারটা হবে? এবং আলোক রশ্মি একটা এলো এখান দিয়ে, এসে কোনো দিকে পড়ল, ফোকাস দিয়ে গিয়ে অসীমে চলে গেল। ওকে, এটাও ফোকাস দিয়ে অসীমে চলে যাবে। ওকে, অসীমে চলে যাওয়ার ফলে আমরা প্রতিবিম্বটা কোনো দিকেই পাবো না। তাই জন্য কোনো লেন্সের বস্তু যদি ফোকাস দৈর্ঘ্যেতেই রাখা হয়, তাহলেই আমরা কোনো দিকে প্রতিবিম্ব পাবো না। তাহলে এক্ষেত্রে আমরা 20 সেমি দূরত্বে বস্তু রেখে কোনো দিকে প্রতিবিম্ব পাচ্ছি না, মানে আমরা কিন্তু ফোকাস দৈর্ঘ্যতেই, মানে ফোকাস পয়েন্টেই আমরা কিন্তু বস্তুটা রেখেছি। এটা আমাদের মাথায় রাখতে হবে। ওকে, এই অঙ্কটা সহজ অঙ্ক ছিল। আমরা একটু একটু কমপ্লিকেটেড অঙ্কের দিকে যাচ্ছি। এবার এটা হচ্ছে রৈখিক বিবর্ধনের অঙ্ক। ওকে, রৈখিক বিবর্ধনের অঙ্ক এটা আমরা একটু করে নাও। রৈখিক বিবর্ধনের ফর্মুলাটা তোমার মনে আছে নিশ্চয়ই, এম ইকুয়াল ভি বাই ইউ, একটা ইকুয়াল টু হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট। মাথায় রাখো, এই ফর্মুলাটা একটু মাথায় রাখতে হবে তোমাদের। এবার অঙ্কটা তোমরা বড় কি বলেছে, একটি 20 সেমি বক্রতা ব্যাসার্ধে একটি গোলীয় দর্পণের, ওকে আমি জল খেয়ে নিই 1 মিনিট, তোমরা অঙ্কটা দেখো। বলেছে একটি 20 সেমি বক্রতা ব্যাসার্ধে একটি গোলীয় দর্পণের অক্ষের সমান্তরাল, অক্ষের ওপর দর্পণ থেকে 30 সেমি দূরে 5 সেমি উচ্চতার একটি বস্তু রেখেছে। আমি একটা দর্পণ এঁকে নিই। গোলীয় দর্পণ বলেছে, তো যে কোনো দর্পণ আঁকতে পারো। আমি এখানে একটা অবতল দর্পণ আঁকছি। এটা প্রধান অক্ষ, এটা বেঁকে গেল, যাই হোক আবার বেঁকে গেল, আমি হচ্ছে ফোনে আঁকছি বলে বেঁকে যাচ্ছে, সো আমি একটা সোজা আঁকছি। যাই হোক, এটা হচ্ছে প্রধান অক্ষ, এটাকে আমরা অ্যাক্সিস বলি, প্রধান অক্ষ। যাই হোক, এসব পরে লিখব। বস্তুতে রেখেছি আমি 20 সেমি বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, মানে ফোকাস যদি আমি লিখি, এটা যদি ফোকাস হয়, এটা হচ্ছে সেন্টার অফ কার্ভেচার। ওকে, 20 সেমি বক্রতা ব্যাসার্ধ, মানে বক্রতা ব্যাসার্ধ 20 সেমি, মানে সি, এতটা পর্যন্ত লেন্থ হচ্ছে 20 সেমি, 20 সেমি। বলেছে দর্পণে অক্ষের ওপর দর্পণ থেকে 30 সেমি দূরে, মানে এই জায়গাটা একটা বস্তু আছে 30 সেমি দূরে, দর্পণ থেকে 30 সেমি দূরে, মানে এতটা, এটা হচ্ছে 30 সেমি, 5 সেমি উচ্চতা। এই হাইট অফ ইমেজটা কত, হাইট অফ অবজেক্ট কত, 5 সেমি। বস্তু রাখলে 15 সেমি দূরে প্রতিবিম্ব গঠিত হয়। প্রতিবিম্বটা তৈরি হয়েছে 15 সেমি দূরে, ধরে নাও এই জায়গাটা, দর্পণ থেকে এই এতটা দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে। এই প্রতিবিম্বর ফোকাস, তবে দর্পণের ফোকাস দৈর্ঘ্য, প্রতিবিম্বের আকার মানে প্রতিবিম্বের কতটা দৈর্ঘ্য হবে প্রতিবিম্বের, সেটা তৈরি করতে হবে। প্রতিবিম্বের আকার কত হবে। এবার ফোকাস দৈর্ঘ্য বের করতে বলেছে। ফোকাস দৈর্ঘ্য কী করে বের করবো, আমরা একটা ফর্মুলা শিখেছিলাম, এক্ষুনি শেখালাম তোমাদের, আর ইকুয়াল টু 2f। আর জানি আমরা 20, এফ বের করব, 2 দিকে 2 কেটে দিয়েছে 10, তাহলে আমরা এফ ইকুয়াল কী পেলাম, 10। ওকে, এফ ইকুয়াল আমরা 10 পেলাম, তাহলে এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার একটা অ্যান্সার বের করতে বলেছে আমাদের, সেটা হচ্ছে প্রতিবিম্বের আকার, মানে এই যে একটা বস্তু তৈরি করলাম এখানে, আমরা দেখতে পাচ্ছ এই যে এটা, এর হাইট অফ ইমেজটা বের করতে হবে। ওকে, আমরা যে ফর্মুলা শিখেছিলাম সেটা দিয়ে বের করে নিতে পারবো, রৈখিক বিবর্ধন দিয়ে। তো বস্তু দূরত্ব বাই প্রতিবিম্ব দূরত্ব বাই বস্তু দূরত্ব, কত, 15 সেমি বলে দিয়েছে। তো আমরা মিউটা কী করে বের করব, মানে এম কী করে বের করব, ভি বাই ইউ, এম ইকুয়াল, তাহলে প্রতিবিম্ব দূরত্ব কত,
প্রতিবিম্ব তৈরি হয়েছে 15 সেমি দূরে, ভালো করে কোশ্চেনটা পড়বে। 15 সেমি দূরে প্রতিবিম্ব তৈরি হয়েছে, আর বস্তু আছে 30 সেমি দূরে। সো প্রতিবিম্বের দূরত্ব হচ্ছে 15 সেমি, বস্তুর দূরত্ব 30 সেমি। 2 দিয়ে কাটবো 1/2। এম ইকুয়াল 1/2। এম এর মানটা আমি 1/2 পেয়ে গেলাম। এম এবার হাইট অফ ইমেজ বাই হাইট অফ অবজেক্ট, এম মানে 1/2 পেয়ে গেলাম। হাইট অফ ইমেজ কত দিয়েছিল? 10, সরি হাইট অফ ইমেজ তো বের করতে হবে আমাদের। হাইট অফ অবজেক্ট বলে দিয়েছে 5 সেমি। ওকে, তাহলে আমরা লিখতে পারি হাইট অফ অবজেক্ট 5 সেমি, হাইট অফ ইমেজ বের করতে হবে। 2 দিয়ে 5 কাটা যায়, 2.5। তাহলে এইচ আই ইকুয়াল 2.5 সেন্টিমিটার। ওকে, হাইট অফ ইমেজ তাহলে পেয়ে গেলাম। তো এই দুটো অ্যান্সার হয়ে গেল। ওকে, আশা করি বুঝতে পেরেছি কী করে করলাম। দুটো আমাদের জিনিস দিয়ে দেবে, অলরেডি দুটো জিনিস দিয়ে দেবে। এম বের করতে হবে। এবার এম এর মানটা পরের সমীকরণে বসাবে। দুটোর মধ্যে তুমি একটা জানো, একটা মান বের করে নিতে পারবে সমাধান করে। ওকে, আশা করি বুঝতে পেরেছো কী করলাম। ওকে, এবারে পরে অঙ্কতে যাই। এই অঙ্কটা বলেছে বায়ু সাপেক্ষে কোনো মাধ্যমে প্রতিসরাঙ্ক। বায়ু সাপেক্ষে কোনো মানে এ মিউ এক্স ধরে নিচ্ছি, কোনো মাধ্যম, ধরি মাধ্যমটি এক্স, এরকম লিখে দেবে। ওকে, ধরি মাধ্যমটি কি এক্স, লিখে দেওয়ার পর এরকম এ মিউ এক্স লিখবে। প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে এ মিউ এক্স মানে √2। আলো বায়ুতে আলোকরশ্মি আপাতন কোণ হচ্ছে 45 ডিগ্রি, মানে আপাতন কোণ মানে আই দিয়ে দিয়েছে, আই 45 ডিগ্রি। চ্যুতি নির্ণয় করতে হবে। চ্যুতি নির্ণয় করতে গেলে প্রতিসরণ বলেছে তো, প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি ডেল্টা ইকুয়াল হচ্ছে আই মাইনাস আর। এবার আমাকে ডেল্টা বের করতে হবে, তো আমাকে আর এর মানটা তো জানতে হবে। তো আমরা এখান থেকে আর এর মান বের করব। আর এর মানটা আগে বের করবো। আর এর মানটা কী করে বের করবো? এ মিউ এক্স জানি, আমরা এক ফর্মুলা শিখেছিলাম এ মিউ এক্স। আমরা কীভাবে লিখতে পারি? মিউ এক্স বাই মিউ এ। পরেরটাকে উপরে দেবো, নিজেরটাকে নিচে নেব। ওকে, এবার মিউ এক্স কত দিয়ে দিয়েছে, মিউ এক্স আমাকে বের করতে হবে। ওকে, মিউ এক্স আমাকে বের করতে হবে। মিউ এ কত দিয়ে দিয়েছে? মিউ এ হচ্ছে 45 ডিগ্রি, সরি মিউ এ তো জানি না আমরা, মিউ এও জানতে হবেও না আমাদের, এটা একটা ফর্মুলা আমরা শিখেছিলাম। সো এখান থেকে আমরা লিখতে পারি, এটা না লিখলেও চলবে, ডাইরেক্ট লিখে দেবে এ মিউ এক্স ইকুয়াল সাইন আই বাই সাইন আর। তো আমরা শিখেছিলাম প্রথমের দিকেই, একটা ফর্মুলা আছে সাইন আই বাই সাইন আর। কী বের করি? এখান দিয়ে আমরা প্রতিসরাঙ্ক বের করি। সাইন আই কত? 45 ডিগ্রি। আমরা লিখবো সাইন 45 ডিগ্রি, আই এর মানটা 45 ডিগ্রি, এখানে √2। সাইন আর এর মান আমাদের জানতে হবে। সো এবার কি করবো আমরা? √2 তো জানি আমরা, বা সাইন আর ইকুয়াল, সাইনটা আরটাকে লেফট সাইডে নিয়ে নিলাম। সাইন আর ইকুয়াল সাইন 45 এর মান হচ্ছে 1/√2। এবার এটা √2 দিয়ে গুণ করে হয়ে যাবে। না বুঝতে পারলে আমি নিচে লিখে দিচ্ছি, গুণ না করে ডাইরেক্ট নিচে লিখে দিচ্ছি √2। √2টা উপরে আছে, তো উপরের সঙ্গে গুণ হয়ে যাবে, সরি √2টা গুণ যোগ, হ্যাঁ গুণ হয়ে যাবে। এটাকে খুলে লিখলে কী হবে? এটা খুলে লিখলে হবে 1/√2 ইন্টু 1/√2। √2টা উল্টে যাবে, √2/1 আছে তো উল্টে যাবে। সো √2 গুণ করলে 1/2, আর 1/2 কার মান হচ্ছে এরকমভাবে লিখবে। ওকে, এখানে কিন্তু লেফটে লিখতে হবে সাইন আরগুলো। √1/√2 কার মান? সাইন 30 মান। এবার বোথ সাইডে সাইন আছে, সাইনগুলো কেটে যাবে, কাটবে না এরকমভাবে, কেটে দেবে না, অঙ্ক ভুল হয়ে যাবে, কাটার নিয়ম নেই এরকম। ওকে, ভুল করে কাটবে না, গণিতের ক্ষেত্রে ফিজিক্সের ক্ষেত্রেও সাইন সাইন উঠে যাবে, এলিমিনেট হয়ে যাবে, অমিট করে দেওয়া বলে এগুলোকে। এ আর ইকুয়াল 30 ডিগ্রি, এটা হচ্ছে একটা অ্যান্সার পেলাম, আর 30 ডিগ্রি। এবার আই জানি আর জানি, তাহলে আমরা চ্যুতি বের করতে পারবো। কী করে বের করবো?
লেখো তোমার ডেল্টা ইকুয়াল আই মাইনাস আর আই 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 15 ডিগ্রি। এটা হচ্ছে আর এর মান, মানে চ্যুতির মান। তাহলে আমরা অ্যান্সার বের করে নিলাম খুব ইজিলি। ওকে, এভাবে তোমরা অঙ্কগুলো করবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, ভেরি ইজি অঙ্ক। ওকে, এবারে পরে অঙ্ক যাওয়া যাক। তোমাদের দেখো এখানেও সেম একটা অঙ্ক দিয়েছে, রৈখিক বিবর্ধনের এম এর অঙ্ক দিয়েছে। এবার এই অঙ্কটা আমি এক্ষুনি করে দিলাম। বস্তু দূরত্ব দিয়ে দিয়েছে, প্রতিবিম্ব দূরত্ব দিয়ে দিয়েছে, আর প্রতিবিম্বর বস্তু দূরত্ব দিয়েছে, প্রতিবিম্বের দৈর্ঘ্য দিয়েছে, বস্তুর দৈর্ঘ্য দিয়েছে, মানে হাইট অফ আই, হাইট অফ অবজেক্ট, দুটো দিয়ে দিয়েছে। এখান থেকে এম এর মান পেয়ে যাবে। এম এর মানটা কোথায় বসাবে? ইউ বাই ভিতে বসাবে। তাহলে তোমরা এটা প্রতিবিম্বের দূরত্ব, মানে এটা 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 পেয়ে যাবে, আর এখানে 15টা বসিয়ে দেবে। সো এটা সহজ অঙ্ক এক্ষুনি করালাম, তো এটা আমরা এখন আর করছি না। এবার আমরা অন্য একটা অঙ্ক করবো, সেটা হচ্ছে একটু ইম্পর্টেন্ট অঙ্কগুলো। এটা দেখতে পাচ্ছ, এটা দিয়েছে জলে মিউ। জলে মিউ মানে এটা লেখাটা ঠিক করে হয়নি, কোশ্চেন পেপারে লেখা থাকবে এরকম, মিউ ইকুয়াল 4/3 ব্র্যাকেটে লেখা থাকবে, জলের মানটা দেওয়া আছে। এটাও সেম ওরকমভাবে লিখতে হবে, মিউ ইকুয়াল টু 3/2 ব্র্যাকেটে দিয়ে লেখা থাকবে। বলেছে জলে আলোর বেগ 2.25, এটা ঠিক করে লিখে দিচ্ছি, 2.25 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলে কাঁচে আলোর বেগ কত? ওকে, একটা মাধ্যমে আলোর বেগ দিয়ে দিয়েছে। আমরা কি শিখেছিলাম? একটা মাধ্যমে জানা থাকলে, প্রতিসরাঙ্ক জানা থাকলে আমরা কিন্তু অপর মাধ্যমে আলোর বেগটা বের করতে পারবো। এবার মেন কেসটা হচ্ছে এখানে আমরা জলের আলোর বেগ জানি, জলের প্রতিসরাঙ্কও জানি। জলের প্রতিসরাঙ্ক এটা দেখতে পেলাম আমরা, জলের প্রতিসরাঙ্ক জানি, আলোর বেগও জানি, আলোর বেগ এটা আলোর বেগ জানি। সো এই দুটো থেকেই তো আমরা, অনেকে ভাববে হয়তো মিউ ইকুয়াল C/V ফর্মুলা দিয়ে আমরা বেগটা বের করে নেব, কিন্তু এটা করলে হবে না, কারণ এক্ষেত্রে জলের বেগটাই বেরোবে। ভালো করে দেখো, জলে আলোর বেগ বসাবে তুমি, এখানে জলের প্রতিসরাঙ্ক বসাবে, এখানে জলের বেগটা বেরোবে। জলের বেগ তো দেওয়াই আছে, এটা বের করে আমাদের লাভ নেই। এবার কাঁচের বসালে কাজ হবে, কিন্তু কাঁচের বসালে ওরকম হবে না। আসলে এই অঙ্কটায় না এত কিছু ডিটেলস দেওয়ার দরকারই নেই, আমাদের যা যা দিয়েছে সেগুলো দিয়ে এনাফ হয়ে যাবে। কীভাবে বলছি আমি, আলোর বেগ তো জানি, আলোর বেগটাই দেয়নি এখানে। সো অনেক অঙ্কে না আলোর বেগ দেওয়া থাকবে না। তুমি কী করবে, তোমরা পরে পেজে করে দেখাচ্ছি। আলোর বেগ সি ইকুয়াল টু 3 ইন্টু 10⁸, এটা অনেক অঙ্কে দেওয়া থাকবে না, মিটার পার সেকেন্ড, এটা দেওয়া থাকবে না। সো আমরা আলোর বেগটা মনে রাখতে হবে। সো আমরা জানি কাঁচের প্রতিসরাঙ্ক কত দিয়েছে, কাঁচের প্রতিসরাঙ্ক দিয়েছে 3/2। আমরা মিউ ইকুয়াল C/V জানি, ভি আমাদের বের করতে হবে। মিউ মান 3/2 ইকুয়াল টু সি এর মান কত? সি এর মান হচ্ছে, আমরা কি জানি, সি এর মান হচ্ছে 3 ইন্টু 10⁸ বাই ভি। ভি বের করবো, 3 কেটে দিচ্ছি, ভি ইকুয়াল 2 ইন্টু 10⁸। এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। ওকে, এরকমভাবে তাহলে তোমরা আলোর বেগ বের করতে, মাধ্যমের বেগ বের করতে পারবে। ওকে, এটা কোন মাধ্যমের বেগ বলতো? এটা জল মাধ্যমের বেগ। ওকে, এটা জলের মাধ্যমের বেগ। ওকে, এখানে কাঁচ মাধ্যমের বেগ বলেছে, তো তোমার হয়তো ভাববে কাঁচ মাধ্যমে বলছি, জলের বেগ কেন বলছি? জলেও এই বেগটা চলে, এই বেগটা জলের ক্ষেত্রে প্রযোজ্য। জলে এই বেগে আলো কী বলবো, প্রবাহিত হয় বলতে পারো। এই পরের অঙ্ক করি আমরা। বায়ু মাধ্যম থেকে একটি আলোক রশ্মি কোনো তরল পৃষ্ঠে এত কোণে আপতিত হলো, তরল মাধ্যম থেকে আলোক রশ্মিটি 15 ডিগ্রি কোণে বিচ্যুত হলো, প্রতিসরাঙ্ক কত? বলেছে একটা তরল ধরে নিয়ে, এর নিচে ওয়াটার আছে, এর ওপরে এয়ার আছে। সে একটা আলোক রশ্মি সুন্দরভাবে এলো, আমি আগে অবিলম্ব টেনে নিই, অবিলম্ব আলোক রশ্মি এলো 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 এখানে পড়লো, পড়ে বিচ্যুত হলো, 15 ডিগ্রি কোণে বিচ্যুতি হলো, মানে যাওয়ার কথা ছিল এরকম, 15 ডিগ্রি বেশি হলো, মানে এটা হচ্ছে ডেল্টা। ডেল্টা ইকুয়াল 15 ডিগ্রি দিয়ে দিয়েছে, I1 45 ডিগ্রি দিয়ে দিয়েছে। এবার আমাকে বের করতে হবে প্রতিসরাঙ্ক কত, মিউ কত। সো ফার্স্ট অফ অল তো আমাকে এখানে আগেই আমাকে আর বের করতে হবে।
আর না জানলে আমি কিন্তু মিউ বের করতে পারবো না। আর বের করতে গেলে আমাদের করতে হবে, আমরা জানি ডেল্টা ইকুয়াল টু আই মাইনাস আর। ডেল্টা মানটা বসিয়ে দিই, 1 মিনিট, এটা 30 হবে। 15 ইকুয়াল আই হচ্ছে 45 ডিগ্রি মাইনাস আর। এবার যদি আমি 45 ওদিকে নিয়ে যাই তাহলে -45 হয়ে যাবে, তাহলে 30 ডিগ্রি হয়ে যাবে, -30 ডিগ্রি হবে। মাইনাস আর মাইনাস মাইনাস কাটবে, আর ইকুয়াল 30 ডিগ্রি, এটা পেয়ে যাবো। আর এর মান 30 ডিগ্রি আমরা পেয়ে গেছি। ওকে, এবার আমরা সহজেই তাহলে প্রতিসারাঙ্ক বের করে নিতে পারবো। প্রতিসারাঙ্ক কত হবে তাহলে, এক্ষুনি এই টাইপের একটা অঙ্ক করলাম, সাইন আই বাই সাইন আর করবো, সাইন আই বাই সাইন আর। এবার সাইন আই বাই সাইন আরের ক্ষেত্রে সাইন 30 ডিগ্রি, আই কত 45 ডিগ্রি, সরি আই 45 ডিগ্রি, সাইন কত 30 ডিগ্রি। এবারে মানগুলো সুন্দরভাবে বসিয়ে দেবো। এই মানগুলো বসানোর ক্ষেত্রে হবে সাইন 1/√2, সরি সাইনের মানই তো 1/√2, ভুল লিখলাম। সাইন লিখবেন এখানে 1/√2, আমি তো একটু সিলি মিস্টেক হয়ে গেল, 1/2। এবার এটাকে ভালো করে লিখলে এরকম বোঝাবে 1/√2 ইন্টু 2/1। এবার আমরা দুইটাকে কী করে লিখতে পারি বলো তো, তোমরা এখনো করোনি, সেখানে এখন বুঝতে পারবো না কী করছি। এটা দুইটাকে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। কীভাবে, √2 গুণ করলে 2 হয়, √3 গুণ করলে 3 হয়, √4 গুণ করলে 4 হয়। দুইটাকে ভেঙে আমরা √2 ইন্টু √2 লিখতে পারি। √2 কেটে যাবে, অ্যান্সার হবে √2। এটা হচ্ছে সঠিক অ্যান্সার, এটা হচ্ছে প্রতিসারাঙ্ক মানে মিউ। ওকে, এরকমভাবে করতে হবে। করণীয় চ্যাপ্টারটা তোমরা যদি করে নাও আগে, তাহলে বুঝে যাবে আমি কি করলাম। ওকে, এরপর কি অঙ্ক আছে দেখিনি একটুখানি। রৈখিক বিভেদের অঙ্ক করে দিলাম একটা। এবার প্রিজমের অঙ্ক। ওকে, প্রিজমের অঙ্কতে আমি বলেছি একটা সমবাহু ত্রিভুজ আছে, সরি প্রিজম আছে। ওকে, আমি সমবাহু প্রিজমকে আঁকতে পারবো? ওকে, পারবো। প্রিজমটা আছে, এই প্রিজমের মধ্যে দিয়ে একটা আলো গেল, আলোটা গেল হচ্ছে, ওকে কোয়েশ্চেনে পড়ে নিই একবার। এই সমবাহু প্রিজমের মধ্যে আলো প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ 40 ডিগ্রি, মেরুকরণ 30 ডিগ্রি হলে চ্যুতিকোণের মান কত? চ্যুতিকোণ আমার 10 ডিগ্রি হবে, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, এটা মুখস্থই হয়ে যাবে, মুখস্থ না বের করে নিতে পারবে। দেখাচ্ছে আমাদের একটা আলোকরশ্মি যাচ্ছে, গেল প্রিজমের মধ্যে সোজাভাবে, প্রিজমের মধ্যে দিয়ে কিন্তু সোজাভাবেই যায়, সোজাভাবে যাওয়ার পর বিচ্যুত হলে এরকম হবে। এবার আমাদের কৌণিক চ্যুতি বের করতে হবে। চ্যুতি বের করতে গেলে আমাকে একটা লম্ব টানতে হবে। এই সাপেক্ষে এই কোণটাকে ডেল্টা বলে চ্যুতি। এটা হচ্ছে I1 ছবি আঁকবে, কিন্তু এক্ষেত্রে ছবি আঁকবে, আলো কোন দিকে যাচ্ছে এটা দেখাবে। এখানে হচ্ছে কত ডিগ্রি কোণে, 40 ডিগ্রি কোণে গেছে, বেরিয়েছে হচ্ছে 30 ডিগ্রি কোণে। এবার সমবাহু ত্রিভুজ মানে এই কোণটা 60 ডিগ্রি হবে, কারণ 60 ডিগ্রি ইকুয়াল এ। সমবাহু ত্রিভুজে প্রত্যেকটা কোণের মান কী হয়, 60 ডিগ্রি হয়, জানো তোমরা। এর মান 60 ডিগ্রি পেয়ে গেলাম, I1 40 ডিগ্রি, I2 30 ডিগ্রি। তার মানে চ্যুতির ফর্মুলা অ্যাপ্লাই করবো, ডেল্টা ইকুয়াল I1 প্লাস I2 মাইনাস IA। অনেকে না এই প্রিজমের অঙ্কগুলো না I1 মাইনাস আর দিয়ে করে দেয়, 40 - 30 10 এরকম অ্যান্সার করে দেয়, এটা হয় না। ডেল্টা বের করতে হবে, I1 কত 40 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি মাইনাস 60 ডিগ্রি। এবার এটা যদি ভেঙে করো, ডেল্টা ইকুয়াল 70 - 60, ডেল্টা ইকুয়াল 10 ডিগ্রি। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। বুঝতে পারলে, ডেল্টা ইকুয়াল 10 ডিগ্রি। এরকম ফর্মুলায় জাস্ট তোমাদের ফিজিক্সের ক্ষেত্রে না শুধু ফর্মুলাটা মনে রাখতে হবে, আর কোয়েশ্চেনে দেখবে কী কী দিয়ে দিয়েছে, তথ্য যেগুলো দিয়ে দিয়েছে সেগুলো লিখে নেবে আগে। I1 এত, R1 এত, ডেল্টা এত, সব লিখে নেবে। তারপর দেখবে এইটা কোন ফর্মুলায় আছে, কোন ফর্মুলার সঙ্গে বেশি ম্যাচ খাচ্ছে। ওকে, তারপর এটা করে নেবে। আলোর অঙ্কের ক্ষেত্রে একটা সুবিধা হচ্ছে এখানে কোনো ইউনিট মাপতে হয় না। গ্যাসের আচরণটা কিন্তু ইউনিট ম্যাটার করে, তোমাকে সবসময় ATM চাপ নিতে হবে ওই PV = nRT ফর্মুলাতে। সো এরকম একটা ইউনিট ম্যাটার করে, ওই জন্য অঙ্ক ভুল হয়ে যায়। তো আলোর ক্ষেত্রে কোনো ইউনিট ম্যাটার করে না, তাই জন্য কিন্তু এটা অঙ্কটাগুলো সহজ হয়ে যায়। জাস্ট তোমার আলোগুলো বুঝতে হবে। অঙ্কটা বলেছে কোনো মাধ্যমে আলোর বেগ এত হলে মাধ্যমে প্রতিসরাঙ্ক কত। আবার সেম অঙ্ক, প্রতিসরাঙ্ক মিউ ইকুয়াল জানি আমরা C/V,
মিউ বের করতে দিয়েছে 3 × 10⁸ আলোর বেগ, ভি হচ্ছে 2 × 10⁸ অঙ্কে বলেই দিয়েছে, 8 কাটবে, 3/2 করলে হয় মিউ ইকুয়াল 1/5। এটা হচ্ছে অ্যান্সার। ওকে, এরকম তোমাদের এরকম সুপার ফাস্ট করতে হবে। আমি কিন্তু টেনে অঙ্ক অনেক তাতে শিখে গেছিলাম। এবার অঙ্কটা বলেছে, দেখো এই অঙ্কটা একটু ছোটো করা যাক। ওকে, ছোটোই অঙ্ক আছে। বলেছে বায়ুর সাপেক্ষে কাঁচের প্রতিসরাঙ্ক 1/1.5 বলে কাঁচের সাপেক্ষে বায়ু প্রতিসরাঙ্ক কত? বলেছে এ মিউ, কাঁচ মানে কি গ্লাস, এরকম লিখবে এ মিউ জি, এয়ার মিউ গ্লাস 1.5। 1.5কে আমরা কি লিখতে পারি বুদ্ধি করে 3/2 লিখতে পারি, আগের অঙ্কটা দিয়ে করলাম। এবার বলেছে জি মিউ এ, কী করে করবে? জি মিউ, ওকে, জি মিউ এ বলেছে বের করতে হবে। তো এ মিউ জি মানে জানি, জি মিউ এ মানে কত? ওকে ওকে, আমি এরকম করছি না। জি মিউ এ মানে হচ্ছে, এটা ফর্মুলা একটা মনে রেখো, জি মিউ এ মানে হচ্ছে 1/a মিউ জি। এটা একটা ফর্মুলা, এটা মাথায় রেখো। জি মিউ এর ফর্মুলা মানে উল্টো প্রতিসরাঙ্ক বের করার ফর্মুলা, সেটা হচ্ছে এ জি মিউ এ যা হবে 1/a মিউ জি তাই হবে। তো আমরা এখানে মানটা বসিয়ে দিই, জি মিউ এ 1/3/2। তোমরা পয়েন্টেও রাখতে পারো, আমি ভগ্নাংশের আকারে নিয়ে নিলাম। এবার জি মিউ এ 2/3 হয়ে যাবে, দুইটা ওপরে চলে যাবে, জানো তোমরা অঙ্ক জানোই নিশ্চয়ই। সো জি মিউ ইকুয়াল 2/3 হবে। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, বুঝতে পারলে? সো আমাদের এখানে অঙ্কটা শেষ হয়ে গেল। আর কোনো কিন্তু আমরা অঙ্ক রাখিনি আজকে ক্লাসে। আমি পরে আবার একটা পার্ট আনবো অঙ্কের, একটু কঠিন অঙ্ক নিয়ে আসবো, সেটা পরে, এখন নয়। ফার্স্ট টাইমের জন্য তোমরা এইগুলি প্র্যাকটিস করো, অঙ্কগুলো টুকেও নিতে পারো। এই টাইপের অঙ্কই আসবে, শুধু কোয়েশ্চেনটা চেঞ্জ করে দেবে, নাম্বার চেঞ্জ করে দেবে, মানে নাম্বারও একইও রাখতে পারে। এই অঙ্কগুলো কিন্তু গভর্নমেন্টের কোয়েশ্চেন, মানে পর্ষদের কোয়েশ্চেন, এগুলো সব পর্ষদ থেকে তুলেছি। তো এই কোয়েশ্চেনগুলো কমন কোয়েশ্চেন প্রচুর আসে সেটে, যখন টেস্ট করে পাবে বা কোয়েশ্চেন ব্যাংক করবে, এই কোয়েশ্চেনগুলো কমন দেখতে পাবে। কমন কোয়েশ্চেনগুলি করালাম, যেগুলো বেশি আসার চান্স আছে, সাজেস্টিভও বলতে পারো। মাধ্যমিকে কিন্তু এই অঙ্ক আসতে পারে। সো পরে আমি আর শক্ত অঙ্ক নিয়ে আসবো, এখনের জন্য এই অঙ্কগুলো প্র্যাকটিস করো। তো আশা করছি ভালো লেগেছে ক্লাসটা, বুঝতে পেরেছে, ডিটেলসে বলেছি, আমি পুরো বুঝিয়েছি। ফার্স্টে ফর্মুলাগুলো প্রচুর ডিটেলসে বুঝিয়েছি, ফর্মুলাগুলো মনে রাখবে, ফর্মুলা বুক বানিয়ে নেবে, একটা খাতা তৈরি করবে, যেখানে ফিজিক্সের প্রত্যেকটা চ্যাপ্টারেই ফর্মুলা থাকবে, বেশি ফর্মুলায় 3-4টা বাটার লাগবে, সেই খাতাতেই অঙ্কের ফর্মুলা লিখে নেবে, সব ফর্মুলা একটা খাতায় রাখবে, পরীক্ষার আগে ফর্মুলাগুলো শুধু দেখে নিয়ে চলে যাবে, বুদ্ধি থাকলে পুরো অঙ্ক নামিয়ে দিতে পারবে। ওকে, আর সাইনের ভ্যালুগুলো একটু মনে রাখবে, সাইন 0° থেকে সাইন 90°, 1/2, 1/√2, 3/2 এরকম, লাস্টে কি 0, ইনফিনিটি, এরকম নাম্বারগুলো একটু মনে রাখবে, হয়ে যাবে তাহলে। ওকে, তো বাই বাই আজকের জন্য, আজকে ক্লাস এখানেই শেষ করছি। ওকে, আজকে ক্লাস এখানেই শেষ করছি, বাই বাই।